নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় নিষিদ্ধ আওয়ামী লীগের 1 বছর এবং শেখ হাসিনার অদম্য লড়াই। আপনারা জানেন যে 2025-এর 12 মে তৎকালীন অন্তর্বর্তী সরকার তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। কথাটি কার্যক্রম নিষিদ্ধ শোনালেও আসলে এটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করারই একটি প্রয়াস। তার কারণ এই সরকারি নির্দেশনামাকে হাতিয়ার করে বাংলাদেশ নির্বাচন কমিশন তারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে এবং গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। ইতিমধ্যে যে অধ্যাদেশের ভিত্তিতে মোহাম্মদ ইউনূসের সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল সেই অধ্যাদেশটিকে বাংলাদেশ সংসদে পাশ করিয়েছে বর্তমান বিএনপি সরকার। বিএনপি নির্বাচনের আগে তারা নানানভাবে বার্তা দেওয়ার চেষ্টা করেছিল আওয়ামী লীগের ভোটারদের এবং স্থানীয় নেতৃত্বকে যে তাদেরকে নির্বাচনে সমর্থন করলে নির্বাচনের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে অধ্যাদেশ সেটি প্রত্যাহার করা হবে এবং আওয়ামী লীগকে মুক্তভাবে রাজনীতি করতে দেওয়া হবে। এই রকম একটা পরিস্থিতি, অর্থাৎ আওয়ামী লীগ তাদের কার্যক্রম চালাতে পারছে না, সামাজিক মাধ্যমেও তাদেরকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে বিক্ষিপ্তভাবে আওয়ামী লীগের নেতা কর্মীরা মাঝে মধ্যে তাদের অস্তিত্ব জানান দিচ্ছেন, মিটিং মিছিল করছেন, সেগুলির ভিডিও নানান সময় আসছে। খাস ঢাকাতেই এই নিয়ে অনেকগুলি মিছিল সাম্প্রতিক অতীতে হয়েছে, যেগুলি নিয়ে আবার পুলিশ প্রশাসনের মধ্যেও তৎপরতা শুরু হয়েছে এবং গ্রেপ্তার করার অভিযান অনবরত চলছে। চট্টগ্রামে আওয়ামী লীগের একটি মিছিল নিয়ে তুমুল সাড়া পড়ে এবং পুলিশ প্রশাসনেও একটা বড় ধরনের আলোচনা শুরু হয় যে কি করে আওয়ামী লীগ এত বড় একটা মিছিল অনুষ্ঠান করতে পারল। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আওয়ামী লীগের কতটা করা উচিত আর কতটা তারা করতে পারছে, অর্থাৎ ঘুরে দাঁড়ানোর জন্য লড়াই তারা কতটা করতে পারছে বা পারছে না, এই নিয়ে আলোচনা আওয়ামী লীগের অন্দরে এবং বাইরে চালু আছে। এটাই স্বাভাবিক। রাজনীতি এইভাবেই চলে। রাজনীতির এই চর্চাগুলি কখনোই পুরোপুরি বাতিল করার কোনো অবকাশ নেই। এই পরিস্থিতিতেও আওয়ামী লীগ কি আরও বেশি লড়াই করতে পারত কিনা, করা উচিত কিনা, এই প্রশ্নগুলো ন্যায্য। এই প্রশ্নগুলি নিশ্চয়ই আওয়ামী লীগ নেতৃত্ব বিচার বিশ্লেষণ তারা করবেন। কিন্তু এটাও ঠিক যে বাংলাদেশে যে পরিস্থিতির মধ্যে এখন রাজনীতি চলে গিয়েছে তাতে সব দল, অর্থাৎ প্রথম সারির অধিকাংশ দল, জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের কিছু পুরনো সঙ্গী বাদে প্রথম সারির সব দল তারা একটি বিষয়ে একমত যে আওয়ামী লীগকে কেউ যেন 1 ইঞ্চি জমিও না ছাড়ে। ফলে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের সম্মিলিত প্রতিরোধের মুখে পড়েছে আওয়ামী লীগ। তারা এখনো পর্যন্ত বাংলাদেশের মাটিতে সেভাবে ঘুরে দাঁড়াতে পারে। আমি নিজে যখন বাংলাদেশে ইলেকশন কভার করতে গিয়েছিলাম তখন আমি দেখেছি যে আওয়ামী লীগের সমর্থন বেশ যথেষ্ট মজবুত, অর্থাৎ ময়দানে বা মাঠে তাদের যথেষ্ট ফসল আছে, কিন্তু সেই ফসল কেটে ঘরে তোলার জন্যে লোকবলও আছে, কিন্তু সেই লোকবলদের তদারক করার জন্যে যে মানুষ দরকার সেই মানুষের অভাব, অর্থাৎ স্থানীয় স্তরে নেতৃত্ব দেওয়ার লোকের যথেষ্ট অভাব আছে। এটাও হয়তো আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর বিষয়টি বিলম্বিত হওয়ার অন্যতম একটি কারণ। কিন্তু আওয়ামী লীগ যে একেবারে নিঃশেষ হয়ে যায়নি, মুছে যায়নি, এই বিষয়টি কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট। তার একটি বড় কারণ যে কোনো ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আওয়ামী লীগকে কোনো রকম স্পেস দেওয়া, অর্থাৎ তারা কোনো জায়গাতে ঘুরে দাঁড়ানোর সামান্যতম সুযোগ পাক, এই বিষয়টি যাতে কোনোভাবেই না হয় সেইটা তারেক রহমানের সরকার এবং অন্যদিকে বিরোধী পক্ষে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এবং বিএনপি তো আছেই, তারা সম্মিলিতভাবে সেই প্রয়াস কিন্তু তাদের তরফে আছে। আজকে আমি যখন ভিডিও করছি তখন বাংলাদেশে খুব বড় বিষয় হচ্ছে ঢাকা বারের নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগপন্থী কাউকে, কোনো আইনজীবীকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি, তাদের মনোনয়ন
মনোনয়নপত্রগুলিকে বাতিল ঘোষণা করা হয়েছে। বলেছে যে ফ্যাসিস্টের দোসররা তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। যদিও বার কাউন্সিল বা বারের নির্বাচনে কখনোই, বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে কখনোই কোনো দলীয় প্রতীকে কোনো নির্বাচন হয় না, কিন্তু একথাও ঠিক যে আমাদের এই উপমহাদেশে আইনজীবীদের মধ্যে রাজনৈতিক আনুগত্য এবং বিশ্বাস এই বিষয়টি আছে। আওয়ামী লীগের পক্ষের আইনজীবীরা তারা বাংলাদেশের অনেক জায়গাতেই নির্বাচনে অংশ নিতে পারেননি, কিন্তু তাৎপর্যপূর্ণ হলো যেখানে তারা পেরেছেন সেখানে অনেক জায়গায় আওয়ামী লীগের আইনজীবীদের প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ফলে এখান থেকে বোঝা যায় যে অন্যান্য পেশাজীবী সংগঠনের যদি নির্বাচন হয় তাহলেও দেখা যাবে যে আওয়ামী লীগের ওপর এখনও বহু অংশের মানুষের সমর্থন যথেষ্ট মজবুত। কিন্তু আরেকটি যে বিষয় সেটি হচ্ছে যে আওয়ামী লীগ এই যে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছে, এই টিকিয়ে রাখার পেছনে এই সময়ের মধ্যে আরও কতগুলি বিতর্ক আওয়ামী লীগকে কেন্দ্র করে হয়েছে। কেউ কেউ বিশুদ্ধ আওয়ামী লীগ, মডিফাইড আওয়ামী লীগ, এইরকম নানান ধরনের শব্দবন্ধ দিয়ে বলার চেষ্টা করেছেন যে মাইনাস শেখ হাসিনা যদি আওয়ামী লীগ একটা তৈরি করা যায়, সেই আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে, নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে। আপনারা যারা ওয়ালে আমার ভিডিওগুলো নিয়মিত অনুসরণ করেন তারা হয়তো মনে করতে পারবেন যে মাস দেড় দুয়েক আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা এবং ইউরোপের কিছু শক্তি তারা একটি শর্ত দিয়েছে যে শেখ হাসিনা তিনি আর আওয়ামী লীগের সভানেত্রী থাকবেন না, শুধু তাই নয় তার পরিবারের কেউও সভাপতি সহ কোনো গুরুত্বপূর্ণ পদে থাকবেন না, অর্থাৎ শেখ পরিবারেরও কেউ থাকবেন না। এইরকম একটি কন্ডিশন যদি আওয়ামী লীগ মেনে নেয় তাহলে তাদের প্রত্যাবর্তন, অর্থাৎ তাদের ওপরে কার্যক্রমে নিষেধাজ্ঞার যে অর্ডিন্যান্স বা এখন বর্তমানে যে নির্দেশ জারি আছে সেটি প্রত্যাহার করার জন্য তারা তারেক রহমানের সরকারকে চাপ সৃষ্টি করতে পারে। কিন্তু আওয়ামী লীগের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে একজনও কেউ সহমত হয়েছেন বলে আমার অন্তত জানা নেই। আমি বহু মানুষের সঙ্গে কথা বলেছি এবং আমি যেটা শুনেছি যারা আওয়ামী লীগের অন্য নেতৃত্বের ওপর যাদের রাগ আছে, অসন্তোষ আছে এবং যারা আগামী দিনে ক্ষমতায় আসতে চান, কেউ জেনারেল সেক্রেটারি হতে চান, কেউ যুগ্ম সাধারণ সম্পাদক হতে চান, কেউ সাংগঠনিক সম্পাদক হতে চান, কেউ কোনো যুব সংগঠনের মাথায় বসতে চান, তারা সকলেই একটা বিষয়ে একমত, মাইনাস শেখ হাসিনা এই মুহূর্তে আওয়ামী লীগ কল্পনাতীত। অর্থাৎ শেখ হাসিনা তিনি সর্বময় নেত্রী হিসেবে সবার ওপরে থাকবেন। এমনকি কেউ কেউ এটাও বলার চেষ্টা করেন যে শেখ পরিবারকে মাইনাস করেও আওয়ামী লীগের নেতৃত্ব চালিয়ে যাওয়া, আওয়ামী লীগকে অখণ্ড রাখা অত্যন্ত কঠিন হবে। ফলে এই সমীকরণ তারা মনে করেন যে এটাও একটা রাজনীতির স্বাভাবিক সমীকরণ যে একজন ব্যক্তি এবং তাদের পরিবারকে কেন্দ্র করে দলের মধ্যে একটা বিপুল অংশের মানুষের আস্থা এখনও অটুট। শেখ হাসিনার প্রসঙ্গ আসি। আমি প্রথমেই বলেছি একটি শব্দ, শেখ হাসিনার অদম্য লড়াই। আমি তার সম্পর্কে, তিনি ভারতে আসার পর থেকে নিয়মিত তার কার্যকলাপ সম্পর্কে আমি খানিকটা ওয়াকিবহাল। আমি নিয়মিত তার দায়মুক্তি অনুষ্ঠান শুনি। এই যে দায়মুক্তি অনুষ্ঠান, এটি প্রতি সপ্তাহের একটি অনুষ্ঠান ফেসবুকের মারফত হয় এবং আগামী শনিবার এই দায়মুক্তির ৭৪তম এপিসোড ঘোষিত হবে। এই যে ৭৪তম এপিসোড, প্রতিটি এপিসোডেই আক্রান্ত ব্যক্তি, অর্থাৎ ৫ আগস্টের আগে বা পরে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের ব্যক্তি এবং যারা আক্রান্ত হয়েছেন এখনও আহত এমন ব্যক্তিরা বা তাদের পরিবারের লোকের সঙ্গে শেখ হাসিনা কথা বলেন। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন এন নজরুল ইসলাম, যিনি বাংলাদেশের অর্থাৎ সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি। তিনি এই অনুষ্ঠানটি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে প্রথম দিন থেকে পরিচালনা করছেন। এই অনুষ্ঠানের ধারণাটি কিন্তু শেখ হাসিনার। তিনি ভারতে চলে আসার মাস দুয়েকের মাথায় নজরুল ইসলামকে বলেছিলেন যে আমি দেশে নেই, কিন্তু আমি দেশের সঙ্গে প্রতিনিয়ত থাকতে চাই। তিনি তারপর নিজেই বলেন যে আমি জানাবো যে কিভাবে এই যোগাযোগ স্থাপন করা যায়। তারপর তিনি নিজেই এই প্রস্তাবটি দেন যে ফেসবুকে তিনি আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে, আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদের সঙ্গে নিয়মিত কথা বলবেন। সেখান থেকেই দায়মুক্তি অনুষ্ঠানটির সূচনা। দায়মুক্তি শব্দটি রেখে দেওয়ার একটি কারণ কিন্তু সম্পূর্ণভাবে রাজনৈতিক। সেটি হচ্ছে যে
5 আগস্টের পরবর্তী সময়তে আওয়ামী লীগ এবং হিন্দু সহ বিভিন্ন সংখ্যালঘু মানুষের ওপর এবং গণ অভ্যুত্থানের সময়ও এই সম্প্রদায় এবং এই রাজনৈতিক গোষ্ঠীর ওপর যারা আক্রমণ করেছিলেন বা যারা সরকারি সম্পত্তি ধ্বংস করে, তাদের সকলকে মোহাম্মদ ইউনূসের সরকার দায়মুক্তি দিয়েছিল। বাংলাদেশে দায়মুক্তি একটি রাজনৈতিক শব্দ। শেখ মুজিবুর রহমানের নিহত হওয়ার পর তার খুনিদেরকেও দায়মুক্তি দেওয়া হয়েছিল। জেনারেল জিয়াউর রহমানের সরকার দায়মুক্তিকে পার্লামেন্টে একটি বিল আকারে সেটা পাশও করিয়েছিলেন যে এদেরকে, অর্থাৎ বঙ্গবন্ধুর খুনিদের কখনোই কোনো সাজার মুখোমুখি করা যাবে না, তাদের সাজা দেওয়া যাবে না। পরবর্তীকালে আরও একাধিক ক্ষেত্রে বাংলাদেশে এই দায়মুক্তি দেওয়া হয়েছে, যার নৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক, সাংবিধানিক বৈধতা বারে বারে চ্যালেঞ্জের মুখে পড়েছে। আমি খোঁজ নিচ্ছিলাম যে শেখ হাসিনা কেন এই অনুষ্ঠানের নাম দায়মুক্তি রেখেছেন। আমি খোঁজ নিয়েছিলাম এবং আমি যেটা জানতে পেরেছি এই নামকরণটিও তার। তিনি বলেছিলেন যে এই শব্দটি হবে বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর জন্যে একটা গুরুত্বপূর্ণ শব্দ। তার কারণ এই শব্দটিকে কিভাবে, এই দায়মুক্তিকে কিভাবে বাংলাদেশের বিভিন্ন সময় রাজনৈতিক শক্তি অপব্যবহার করেছে, সেইটাকে মানুষের মনে গেঁথে রাখার জন্যেই তিনি এই তির্যক বা প্রতীকী অর্থে এই তার অনুষ্ঠানের নাম রেখেছেন দায়মুক্তি। এই দায়মুক্তিতে এখনো পর্যন্ত প্রায় 1000-এর কাছাকাছি সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থক যারা একেবারে প্রত্যন্ত গ্রামে থাকেন, তাদের সঙ্গে শেখ হাসিনা সরাসরি কথা বলেছেন। এই যে এক্সারসাইজ, আমি এর আগে একাধিক ভিডিওতে বলেছি যে এটা রাজনীতিতে একটা নতুন ব্যবস্থাপনা, অর্থাৎ রাজনৈতিক জনসংযোগের এইটা একটা নতুন ব্যবস্থাপনা। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তিনি দীর্ঘদিন লন্ডনে ছিলেন। সেখান থেকে তিনি ভার্চুয়াল মারফত তার দলের কার্যক্রম চালাতেন এবং তিনি কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতেন, কিন্তু সেটা ছিল মূলত জনসভা, অর্থাৎ বিএনপির জনসভায় বিগ স্ক্রিনে তিনি হাজির হতেন। শেখ হাসিনার মডেলটি সম্পূর্ণ আলাদা। এটাকে বলা যায় কমিউনিকেশনের ইয়েতে নিশ কমিউনিকেশন, অর্থাৎ একেবারে সরাসরি আমি যার সঙ্গে কথা বলতে চাই কোনো দ্বিতীয় তৃতীয় কোনো মাধ্যম নয়, আমি সরাসরি তার কথা শুনবো এবং তার আগে তাকে আমি বলতে দেব। দায়মুক্তি অনুষ্ঠান, সেখানে প্রত্যেকে আগে তার কথা বলেন, তারপর শেখ হাসিনা 2-4টে কথা জবাব দেন এবং সবশেষে তিনি একটি বক্তৃতা করেন এবং সূচনাতেও তিনি সামান্য সূচনা বক্তব্য দেন। এই যে কার্যক্রমের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের একেবারে প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছেন। 1000-এর বেশি এখনো পর্যন্ত মানুষ যারা আক্রান্ত, যারা শহীদ পরিবারের সদস্য, তাদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং অনেক ক্ষেত্রেই তাদের যে সমস্যা, কারোর চিকিৎসা আটকে আছে, কারোর পরিবারকে দেখার লোক নেই, তাদের জন্যে আর্থিক সহায়তার ব্যবস্থা করা, চিকিৎসার বন্দোবস্ত করা, এই সবগুলোই কিন্তু তিনি তার এই যে ভারতে অবস্থানরত অবস্থায় সেখান থেকেই তিনি ফোনে দলের লোকজনদের নানানভাবে অনুরোধ উপরোধ করে, কখনো নির্দেশ দিয়ে তিনি এই জিনিসগুলো নিশ্চিত করছেন। এর বাইরেও দলের সঙ্গে এবং সাধারণ সমর্থকদের সঙ্গে তার একটা নিবিড় যোগাযোগ তিনি স্থাপন করেছেন। গত কয়েক মাস ধরে তিনি একেবারে থানা পর্যায়ে, অর্থাৎ উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের যে কমিটি এবং তার অঙ্গ সংগঠনগুলির নেতৃবৃন্দ, তাদের সঙ্গে তিনি কথা বলছেন। শেখ হাসিনা বাংলাদেশের 5বারের প্রধানমন্ত্রী, তিনি আওয়ামী লীগের প্রায় 4.5 দশকের সভাপতি। ওই উচ্চতা থেকে তিনি কিন্তু একেবারে তৃণমূল স্তরে নামতে পেরেছেন। তার একটা বড় কারণ হচ্ছে যে তিনি এই সংকটে দলকে অটুট রাখা শুধু নয়, দলকে প্রাসঙ্গিক রাখার আপ্রাণ চেষ্টা করছেন। তিনি দেশে নেই, কিন্তু দেশের বাইরে বসে যেভাবে তিনি দলকে চাঙা করার চেষ্টা করছেন, রাজনীতিতে অন্তত এই উপমহাদেশে দ্বিতীয় কোনো দৃষ্টান্ত নেই। এইরকম সংকটও হয়তো কোনো রাজনৈতিক দল পড়েনি এইরকম সংকটে। কিন্তু এটাও ঠিক যে সংকটে ভেঙে না পড়ে শেখ হাসিনা কিন্তু দৃঢ়চিত্তে
তার এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমি খোঁজ খবর নিচ্ছিলাম, তাতে আমি যেটা বুঝি এবং যারা দীর্ঘদিন তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখেছেন এমন কয়েকজনের কাছ থেকে আমি শুনেছি, তাদের বক্তব্য হচ্ছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন তার যে ব্যস্ততা ছিল তার থেকে এখনকার ব্যস্ততা 2-3 গুণ বেশি। সারাদিনে উনি অন্তত 50টি ফোনে কথা, 50 বার তাকে ফোনে কথা বলতে হয়। তিনি দলের নানান স্তরের মানুষের সঙ্গে ফোনে কথা বলেন, হয় তিনি ফোন করেন, নয় তাকে ফোন করলে তিনি ফোন ধরেন। এবং এই যে গ্রুপগুলির সঙ্গে তিনি কথা বলেন, এই সব মিলিয়ে এটা কয়েক লাখ, বা নেতারা বলছেন যে সব মিলিয়ে এই গ্রুপের বক্তব্য যেভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তাতে ফিউ ক্রোর পিপল এখনো পর্যন্ত শেখ হাসিনার বক্তব্য নিয়মিত শুনছেন এবং অনেকেই তার সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন। ফলে এই যে এক বছর আওয়ামী লীগ নিষিদ্ধ, এই যে গতকাল 12ই মে ছিল, 2025-এর 12ই মে সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার অধ্যাদেশ জারি হয়েছিল, যে অধ্যাদেশ তারেক রহমানের সরকার বহাল রেখেছে। তারেক রহমান চাইলেই, তার হাতে সে প্রধানমন্ত্রী হিসেবে সে ক্ষমতা আছে, সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, তার হাতে ক্ষমতা আছে, তারা চাইলেই এক কলমের খোঁচায় এই অধ্যাদেশ প্রত্যাহার করতে পারতেন এবং বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি রাজনৈতিক দলকে আবার মুক্ত রাজনীতি করার সুযোগ দিতে পারতেন। কিন্তু প্রত্যাশা যাই করা হোক না, ভাবনা যাই করা হয়ে থাকুক না কেন, বিএনপি এখনো পর্যন্ত আওয়ামী লীগের জন্য কোনো দুর্বলতা দেখাতে রাজি নয়। তারা বরং অন্যান্য জায়গাতে যেখানেই নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে তারা আওয়ামী লীগকে বাধা দিচ্ছে। এবছরের মধ্যে বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনে দলগতভাবে নির্বাচন হওয়ার কথা নয়। শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা করেছেন যে অতঃপর যত নির্বাচন হবে সব জায়গাতে আওয়ামী লীগের মানুষজন তারা নির্বাচনে লড়াই করবেন। আইনজীবীদের যে নির্বাচন হচ্ছে, যেটা 1-1.5 মাস ধরে চলছে, তাতে দেখা যাচ্ছে অনেক জায়গাতে যেমন আওয়ামী লীগকে আটকানো হয়েছে, তেমনি অনেক জায়গাতে যেখানে তারা সুযোগ পেয়েছে সেখানে কিন্তু তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ফলে আওয়ামী লীগ তার কার্যক্রম নিষিদ্ধ এই যে এই এক বছরে দেখা যাচ্ছে যে নানান অপকর্মের দায়ে এই দলটি ক্ষমতাচ্যুত হলেও এখনো পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে, সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে এখনো সেই দলের প্রাসঙ্গিকতা অটুট এবং অনেকেই এটা এক বাক্যে স্বীকার করেন যে এর পেছনে শেখ হাসিনার অবদান অনস্বীকার্য। এবং যারা তার সঙ্গে কথা বলেন তারা বলেন যে তার কণ্ঠস্বরে যে আত্মবিশ্বাস আছে সেটা একটা গুরুত্বপূর্ণ সম্পদ। তারা মনে করেন যে শেখ হাসিনার এই যে মানসিক শক্তি, এই মানসিক শক্তি আওয়ামী লীগকে অনেক বেশি তাজা তরতাজা করে রেখেছে। তিনি ফোনে কথা বলার সময় কখনো ভেঙে পড়েন না, কখনো কোনো দুর্ঘটনা বা দলের কোনো বিপর্যয়ের ঘটনা তাকে জানালে বা যে কোনো বিরূপ পরিস্থিতিতেও তিনি কখনো ভেঙে পড়েন না, তিনি দৃঢ় কণ্ঠে পরবর্তী পদক্ষেপের কথা বলেন। ফলে এই যে এক বছর আওয়ামী লীগকে তার কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থাতেও আওয়ামী লীগ কিন্তু ফল্গু ধারার মতো রয়ে গিয়েছে এবং সেটা সম্ভব হয়েছে। সকলেই মানেন, আওয়ামী লীগের আমি বহু নেতা কর্মী, তারপরে সাধারণ সমর্থক, এমনকি আমি বিএনপি জামায়াতে ইসলামীরও কিছু মানুষের সঙ্গে কথা বলেছি, তারাও একান্তে এটা স্বীকার করেন যে শেখ হাসিনা আওয়ামী লীগ যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিল 2024-এর 5 আগস্টের আগে, অর্থাৎ 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত, এবং তার পরবর্তী এই যে 2-2.5 বছর, এই যে প্রতিকূল পরিস্থিতি, এই প্রতিকূল পরিস্থিতিতে যা হতে পারত তার কানাকুড়িও হয়নি। সেটি হচ্ছে আওয়ামী লীগ মুছে গেল, আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। এই যে কথাগুলি যারা বলেছিলেন আওয়ামী লীগ সাইনবোর্ড পার্টি, তাদের বোধহয় এখন আবার ভাবনার সময় এসেছে। বোধহয় তারা যথেষ্ট ভাবছেন এবং ভীত সন্ত্রস্ত বলেই অন্যত্র আওয়ামী লীগকে নির্বাচনে বা কোনো জায়গাতে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিচ্ছেন না। যে কথা বলার যে এই উপমহাদেশে এই মুহূর্তে একমাত্র আওয়ামী লীগ একটি প্রথম সারির
পার্টি, যারা একটি দেশের রাষ্ট্রের জন্মের সঙ্গে যাদের অবদান জড়িয়ে আছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ। এই নিষিদ্ধ অবস্থায় তারা চেষ্টা করছে ঘুরে দাঁড়ানোর, চেষ্টা যথেষ্ট কিনা এ নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। শেখ হাসিনার পরবর্তী যে নিচে যে মানে নেতা নেত্রীরা আছেন, তাদের যোগ্যতা দক্ষতা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু এখনো পর্যন্ত শেখ হাসিনা যে তার দলকে অটুট রাখতে পেরেছেন, এটাও অনেককেই অবাক করে। এবং অতঃপর এটাই এখনো পর্যন্ত প্রতিস্থাপিত হয়েছে যে শেখ হাসিনা তিনি আওয়ামী লীগের জন্য এক অপরিহার্য নেত্রী। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।